আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো প্রথম পর্বে আমরা পার্ট 13 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা এই যে পার্ট 14 থেকে 18, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা পার্ট 14 থেকে 18 আলোচনা করে এই অধ্যায়ের পার্ট নিয়ে আলোচনা শেষ করব। তারপর তৃতীয় ভিডিওটা আসবে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ নিয়ে। ওকে, তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 14 হচ্ছে প্রসেসর নিয়ে। তো প্রসেসর আমরা আগেই প্রসেসর সম্পর্কে একটু দেখেছি। এখন এখানে আরো কি বলছে এগুলো একটু আমরা দেখব। প্রসেসর, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি, প্রায় সবাই বলবে মস্তিষ্ক, কারণ আমাদের মস্তিষ্কের নির্দেশেই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। তেমনি কম্পিউটার, স্মার্টফোন বা এই ধরনের আইসিটি ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর। একে সিপিইউ, এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয়। অর্থাৎ আমাদের আমরা যা করি, আমরা কোথায় থেকে কমান্ড পাই? মস্তিষ্কের, অর্থাৎ আমাদের ব্রেইনে যখন কোনো কিছু আসে তখন আমরা সেই কাজ করি। আর ঠিক একইভাবে সিপিইউ কে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয়। এখনকার দিনে গাড়ি, ক্যামেরা, স্মার্টফোন, গেম কনসোল, টেলিভিশন সহ সব ধরনের হাইটেক যন্ত্রপাতি প্রসেসর নিয়ন্ত্রিত। আজকের দুনিয়ায় সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো প্রসেসর। সবচেয়ে আধুনিক প্রযুক্তিকে হচ্ছে প্রসেসর। আবিষ্কার হওয়ার পর থেকে এর উন্নয়ন হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে, বলা যায় অকল্পনীয় গতিতে। মজার ব্যাপার হলো প্রসেসরের উন্নয়নে প্রসেসরের সাহায্য নেওয়া হয়। তাই বলা যায় প্রসেসর নিজেই নিজেকে প্রতিনিয়ত উন্নত করে। তাহলে এই যে প্রসেসর, তাই বলা যায় প্রসেসর নিজেই নিজেকে উন্নতি করে গড়ে তুলছে। অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট, যে আইসির পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি গুলো তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। এই যে আইসি গুলো কি দিয়ে তৈরি হয়? ট্রানজিস্টর দিয়ে। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে আইসি কি দিয়ে তৈরি হয়? ট্রানজিস্টর দিয়ে। আর আইসির পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এগুলো এগুলো সব একটি ক্ষুদ্র চিপ এর মধ্যে থাকে। প্রসেসরের আইসির সংখ্যা পূর্বের তুলনায় অনেক বাড়লেও চিপের আকার ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। তো তারপর কি বলছে যে আকারে ছোট হলেও এর কাজ করার ক্ষমতা বেড়েই চলছে। কম্পিউটারের সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ সিপিইউর মাধ্যমে হয়ে থাকে। সফটওয়্যার নির্দেশ বোঝা এবং সে অনুযায়ী তথ্য প্রক্রিয়াকরণ করা এর কাজ। ইনপুট ও আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি সিপিইউ বা প্রসেসর নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই যে ইনপুট এবং আউটপুটের ডিভাইসের মাধ্যমে তথ্য নিয়ন্ত্রণ করে থাকে সিপিইউ। এক কথায় কম্পিউটার সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি ও সফটওয়্যার নির্দেশনার মধ্যে সমন্বয় করে কাজ সমাধান করে প্রসেসর। তিনটি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত। অর্থাৎ এই যে সিপিইউ এর অংশ কয়টা? এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, একটা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট অংশ, একটা হচ্ছে রেজিস্টার বা স্মৃতি ইউনিট। তো এই যে এ এল ইউ, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এখানে হচ্ছে গাণিতিক যুক্তি প্রযুক্তি, যে এ এল ইউ এটার পুনরূপ আসতে পারে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়। নিয়ন্ত্রণ হচ্ছে যে সিইউ, কন্ট্রোল ইউনিট। এই অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারিত হয় এই অংশে। এই তিনটা অংশ অবশ্যই মনে রাখবা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্মৃতি অর্থাৎ মেমোরি। তো হচ্ছে এটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি। এই স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ করা হয়। অর্থাৎ তথ্য মেমোরি থেকে নিয়ে কি করা হয়? প্রক্রিয়াকরণ করা হয়। 1971 সালে ইন্টেল প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। তাহলে এই যে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্বোধন করে কে? ইন্টেল। কত সালে? 1971 সালে। মাইক্রোপ্রসেসর প্রথম উদ্বোধন করে ইন্টেল কোম্পানি। কত সালে? 1971 সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সালে। যার নাম দেওয়া হয়েছিল 4004। এটির উৎপাদক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, টেড হফ, স্ট্যান মেজর, ফেডরিকো ফ্রেগিন ও জাপানের মাসাতোশিমা। তো এই উৎপাদক কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের। এই কয়জন, আর একজন কি? জাপানের মাসাতোশিমা। এই নামগুলো একটু মনে রাখা দরকার। তো এইটা অবশ্যই মনে রাখবা। কত সালে প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার উদ্ভাবন হয়েছিল? 1971 সালে। কে? কোন কোম্পানি? ইন্টেল। ওকে, তোমরা আগেই জেনেছো জন্মের পর থেকেই প্রসেসরের ক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে। একটা উদাহরণ দিলেই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে। 4004 মাইক্রোপ্রসেসর ট্রানজিস্টর সংখ্যা ছিল
2023টি। তাহলে প্রথম যে মাইক্রোপ্রসেসর, এটা কি ছিল, নাম দেওয়া হয়েছিল 400। এখানে ট্রানজিস্টর সংখ্যা ছিল কি মাত্র 2300টি। আর বর্তমানে কোর i7, কোর i7 প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা অনেক। ভবিষ্যতে কল্পনা করো, মানে এটা তো এখন তো মনে করো কোর i8 9 এগুলাতে কি হবে, ট্রানজিস্টরের সংখ্যা দিন দিন কি হতে থাকবে, আরো অনেক বাড়তেই থাকবে। তো এটা কত কোটি জানি এই সংখ্যাটা একটু, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 227 কোটি। তারপর হচ্ছে এখানে পৃথিবীর নানা জাতি গোষ্ঠীর মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে, আদেশ নির্দেশ দেয়, তার সবই কম্পিউটার ঠিক ঠিক পালন করে। এই যে আমাদের মাতৃভাষা বাংলা, তারপর হচ্ছে ইন্ডিয়ার মাতৃভাষা কি হিন্দি, তারপর হচ্ছে এই যে আমেরিকা আর হচ্ছে ইংল্যান্ড, তাদের ভাষা কি ইংরেজি, কিন্তু কম্পিউটার কি করে সব ভাষা কি করতে বুঝতে পারে। কিন্তু কিভাবে সবার ভাষা কিংবা নির্দেশ কম্পিউটার বুঝে ফেলে, এই প্রশ্নটির উত্তর জানার জন্য নিশ্চয়ই তোমাদের মন আঁকুপাকু করছে। এর সহজ উত্তর হচ্ছে কম্পিউটার তথা প্রসেসর আসলে কারো ভাষায় বুঝে না, সে তার নিজের ভাষায় শুধু বুঝে। কম্পিউটারের ভাষায় কেবল দুটি অক্ষর, 0 এবং 1। কম্পিউটারের ভাষা কয়টা? দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি নাই, আর 1 মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি। 0 মানে হচ্ছে 0 থেকে 2 ভোল্ট বিদ্যুৎ, আর 1 মানে হচ্ছে 3 থেকে 5 ভোল্ট বিদ্যুৎ। অর্থাৎ 0 থেকে যখন 2 ভোল্ট থাকবে তখন এটা হচ্ছে শূন্য, বাইনারি, বা এই যে কম্পিউটার ভাষায় এটাকে শূন্য বলা হয়। কম্পিউটার ভাষা তো দুইটা, একটা হচ্ছে কত, 0 আর 1। তো জিরোটার বোল্ট কত থাকবে, 0 থেকে 2 পর্যন্ত যদি বোল্ট থাকে তখন 0, এবং বলছে যে 3 থেকে 5 মাত্রায় যদি বোল্ট থাকে তখন এটা হবে 1, অর্থাৎ তখন বিদ্যুতের উপস্থিতি বোঝা যাবে। এই ভাষার নাম মেশিন ভাষা। এই যে তাহলে মেশিন ভাষা কি? মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার ভাষার নাম কি? মেশিন ভাষা। এখানে মেশিন বলতে এই যে এখানে এই ভাষার নাম মেশিন ভাষা। মেশিন বলতে এখানে কম্পিউটারকে বোঝানো হয়েছে। তো কম্পিউটার কি বুঝে? কম্পিউটার দুনিয়ার কোনো ভাষায় বুঝে না। শূন্য আর কি বুঝে? 1 বুঝে। 0 এবং 1 বুঝে, আর কিছুই বুঝে না। ধরো তুমি বাংলা ইংরেজি ভাষায় কথা বলতে পারো, কিন্তু বাংলা ইংরেজি না জানা ফরাসি ভদ্রলোকের সাথে কথা বলতে চাও, এক্ষেত্রে একজন দুভাষীর সাহায্য নিয়ে কথা বলতে হবে। তেমনি প্রসেসরকে আমাদের ভাষা বোঝাতে অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন হয়। যে অনুবাদক প্রোগ্রাম কি করে? অনুবাদ করে। ওকে। তারপর আমাদের তথা পৃথিবীর তাবৎ ভাষার প্রতিটি অক্ষর ও প্রতীকের জন্য মেশিন ভাষার নির্দিষ্ট কোড রয়েছে। অনুবাদক প্রোগ্রাম আমাদের ভাষাকে প্রসেসর বা মেশিনের বোধগম্য কোডে রূপান্তর করে। নানা ধরনের কোড রয়েছে, উদাহরণস্বরূপ আস্কি। এই যে আস্কির ফুল মিনিংটা মনে রাখবা, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আস্কি। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, কোডের কথা উল্লেখ আছে। আস্কি কোড 8 বিটের কোড। 8 বিট হতে এই যে 8 বিট তো আর বলছিলাম, বিট আর বাইট তো বলছিলাম, বাইট, আর একটা হচ্ছে এই যে বিট, ছোট হাতের বিট, এই যে বিট। এই যে এই প্রতিটা এক একটা অঙ্ক হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে এক একটা অঙ্ক হচ্ছে কি বিট। আর 8টা বিট নিয়ে কি হয়, একটা বাইট হয়। 8 বিটের কোড, এই যে 8 বিটের কোড। 8 বিটের কোড 1 2 3 4 5 6 7 8। এই যে এ দ্বারা কি বোঝায়? কম্পিউটার এ দ্বারা এটা বুঝে। কম্পিউটার বি দ্বারা কি বুঝে? এটা বুঝে। এখানে বাকিগুলো এরকম ভাবে দেওয়া হয় ইত্যাদি। বর্তমানে সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হলো ইউনিকোড। এই যে সব থেকে ইউনিকোডের ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল ইউনিভার্সাল কোডকে সংক্ষেপে আমরা ইউনিকোড বলি। তোমরা যখন প্রোগ্রামার হবে তখন অনেক ভাষার সাথে মেশিনের ভাষাও তোমাদের জানা উচিত। এই যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে একত্রিত করেছে কে? এই যে ইউনিকোড। তারপর যে এখানে নতুন শব্দ, এই যে নতুন শব্দগুলো আমরা প্রতিবারই বিশ্লেষণ করে থাকি। এখন আমরা নতুন শব্দগুলো বিশ্লেষণ দেখব। এই যে প্রথম নতুন শব্দ কি, যে এই যে আইসির ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির ফুল মিনিং কি? ইন্টিগ্রেটেড সার্কিট। বাংলা হচ্ছে সমন্বিত বর্তনী। এটি একটি ক্ষুদ্র সিলিকন চিপ যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ ক্ষুদ্র ট্রানজিস্টর এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদানকে অত্যন্ত সূক্ষ্ম তারের মাধ্যমে একসাথে সংযুক্ত করা হয়। এটি আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ছোট, দ্রুত এবং শক্তিশালী সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আইসি বর্তমানে তো এই যে ডিজিটাল ডিভাইসগুলোতে আইসি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ট্রানজিস্টর। এই যে ট্রানজিস্টর, এটি একটি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর যন্ত্র যা বৈদ্যুতিক সংকেতকে বিবর্ধিত করতে বা বৈদ্যুতিক প্রবাহকে চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়। তো ট্রানজিস্টর
আশা করি বুঝতে পেরেছো। এটি আধুনিক ইলেকট্রনিক্সের অন্যতম মৌলিক উপাদান এবং সব ডিজিটাল সার্কিটের ভিত্তি। তো ডিজিটাল সার্কিটের ভিত্তি কি হচ্ছে এই যে ট্রানজিস্টর। ট্রানজিস্টর আবার কি? এটি ট্রানজিস্টর হচ্ছে একটি অর্ধ পরিবাহী যন্ত্র যা বৈদ্যুতিক সংকেতকে বিবর্ধিত করতে পারে বা বৈদ্যুতিক প্রবাহকে চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে চিপ, আমরা সবাই নাম শুনে থাকি চিপস। কম্পিউটার কম্পিউটার বা ইলেকট্রনিক্স এর প্রসঙ্গে চিপ বলতে সাধারণত একটি ইন্টিগ্রেটেড সার্কিট, এই যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট কে বোঝায়? এটি একটি ক্ষুদ্র সিলিকন খণ্ড যার উপর জটিল ইলেকট্রনিক সার্কিটগুলো তৈরি করা হয়, যেমন প্রসেসর চিপ, মেমোরি চিপ। চিপ জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিক্যালি বা ইমেজ দেখাইলে ভালো হইতো। যাই হোক, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সংক্ষেপে কি বলা হয়? এএলইউ, আলু, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটি অপরিহার্য অংশ। এই যে সিপিইউর তিনটা অংশের মধ্যে এই যে আলু হচ্ছে একটি। এএলইউ সকল গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি যৌক্তিক যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পাদন করে। কম্পিউটারের সকল হিসাব নিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ এএলইউ সম্পন্ন করে। তো সিদ্ধান্ত গ্রহণ, তারপর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ক্রিয়া করে এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপর হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট। এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কন্ট্রোল ইউনিট। তো কম্পিউটারের সকল কার্যক্রম এবং ডেটা প্রবাহকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের কাজ করে কে? যে কন্ট্রোল মানেই তো নিয়ন্ত্রণ। এটি নির্দেশনা বলে ব্যাখ্যা করে এবং কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ডেটা সংকেত আদান প্রদান করে থাকে। তারপর হচ্ছে যে রেজিস্টার মেমোরি। এটি সিপিইউ এর অভ্যন্তরে অবস্থিত। কোথায় অবস্থিত? সিপিইউ এর অভ্যন্তরে অবস্থিত অত্যন্ত দ্রুত এবং ক্ষুদ্র আকারের অস্থায়ী মেমোরি। সিপিইউ যখন কোনো ডাটা নিয়ে কাজ করে তখন সেই ডাটা সাময়িকভাবে রেজিস্টারে সংরক্ষিত থাকে, যা দ্রুত প্রক্রিয়াকরণে সহায়তা করে এবং কম্পিউটারের ওভারঅল কার্যক্ষমতা বা পারফরমেন্স বৃদ্ধি করে। যে রেজিস্টার না থাকলে কম্পিউটার পারফরমেন্স কি বৃদ্ধি করা পসিবল না। কম্পিউটারের কোনো ফাইল রান করতে হলে অনেক সময়ের প্রয়োজন হবে। তারপর যে আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এর পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি অক্ষর এনকোডিং স্ট্যান্ডার্ড যা 8 বিট ব্যবহার করে ইংরেজি অক্ষর, ছোট ও বড় হাতের সংখ্যা, শূন্য এবং নয়, বিরাম চিহ্ন এবং কিছু বিশেষ প্রতীককে কম্পিউটারে উপস্থাপন করে। এটি প্রাথমিক টেক্সট এনকোডিং মান হিসেবে ব্যবহৃত হয়। এখানে যদিও দেওয়া যা 7 বিট, তো এখন এটা 7 বিট না, এটা হয়ে গেছে এখন 8 বিট। 8 বিট হয়ে গেছে, অর্থাৎ তো এখানে কতটা কোড আছে? যে 2^8, অর্থাৎ 256টা। ওকে, তারপর হচ্ছে ইউনিকোড। এই যে পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কে? এই ইউনিকোড। ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, যাকে সার্বজনীন কোডও বলা হয়, কারণ এখানে সার্বজনীন বলতে পৃথিবীর সকল ভাষা, এটা ভাষা কি এখানে অন্তর্ভুক্ত আছে, তাই এটাকে সার্বজনীন ভাষা বলা হয়। এটি একটি সার্বজনীন অক্ষর এনকোডিং মান যা বিশ্বের প্রায় সকল লিখন পদ্ধতি ভাষা, যেমন বাংলা, আরবি, চীনা, আরো যে অনেক আছে, জাপানি, কোরিয়ান, এবং প্রতীককে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থায় সঠিকভাবে সংকেতায়ন, উপস্থাপন ও ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি আজকে এর সীমাবদ্ধতা দূর করে এবং বহুভাষিক পরিবেশের জন্য অপরিহার্য। তো আজকে এর সীমাবদ্ধ ছিল, মনে করি যে 2^8 দিলে 256 হয় কিনা জানি না, না আরো বেশি হওয়ার কথা, 65 সামথিং মনে হয় হবে। তো এইটার যে একটা সীমাবদ্ধতা ছিল, এটা দূর করার জন্য কি হয়েছে? ইউনিকোড। আর বর্তমানে কম্পিউটারে কি ব্যবহার করা হয়? যে ইউনিকোডটাই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পার্ট 15, এই যে ইনপুট এবং আউটপুট ডিভাইস। আরো কতটা ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো আমরা এখন এগুলো দেখি। সাউন্ড কার্ড। আজকের দিনের আইসিটি যন্ত্রগুলো যে যন্ত্রটি অবশ্যই থাকে তা হলো সাউন্ড কার্ড। এটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস। তার মানে এই যে ইনপুট ও আউটপুট ডিভাইস একটি পাইলাম আমরা কি? সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড কি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এটি সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। বেশিরভাগ সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে। ডিজিটাল ওই যে বেশিরভাগ সাউন্ড কার্ড কি করে? ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে। আউটপুট সিগন্যালগুলোকে একটি অ্যাম্প্লিফায়ারের সাথে যুক্ত করে হেডফোন বা স্পিকারের সাহায্যে শব্দ শোনা যায়। প্রায় সব সাউন্ড কার্ডেই ইনপুট দেওয়ার কানেক্টর এবং আউটপুট দেওয়ার কানেক্টর থাকে। এই যে আমরা স্পিকারের কথা বলতে পারি, প্রথমে কি আমরা স্পিকারে কানেক্ট করি, তারপর কি স্পিকার আমাদেরকে এই যে কানেক্ট করি বা ইনপুট দেই, এটা হচ্ছে ইনপুট। আবার এই স্পিকার কি করে? আবার এই যে আমাদের কি দেয়? আউটপুট দেয়, বা আমরা শব্দ শুনতে পারি বা গান শুনতে পারি, বিষয়টা এরকম। বাইরে থেকে মাইক্রোফোন বা অন্য কোনো ইনপুট দেওয়ার যন্ত্রে ইনপুট দিলে সাউন্ড কার্ডটা প্রসেসরে পাঠায় এবং প্রসেসরের সেই ইনপুটকে প্রক্রিয়া করে আবার সাউন্ড কার্ডে পাঠায়। সেখান থেকে আউটপুট অংশের মাধ্যমে হেডফোন বা স্পিকারে আমরা শব্দ শুনতে পাই। যে এখানে এটা বলা হয়েছে, প্রথমে আমরা যে ইনপুট দিই এটা কোথায় যায়? প্রসেসরে যায়। প্রসেসর এটা কি করে? সাউন্ড কার্ডে তা প্রসেসরে পাঠায় এবং প্রসেসর সেই ইনপুটকে প্রক্রিয়া করে আবার সাউন্ড কার্ডে পাঠায়।
সাউন্ড কার্ড আবার আমাদের কি করে আউটপুট দেয়, আউটপুট হিসেবে আমরা এই যে হেডফোন বা স্পিকারের মাধ্যমে শব্দ শুনতে পাই। ইদানিং বেশিরভাগ সাউন্ড কার্ডই মাদারবোর্ডে সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ বিল্ট ইন অবস্থায় থাকে। আগে এক্সট্রা লাগাইতে হইতো, আলাদা করে সাউন্ড কার্ড লাগাতে হয় না, এখন আর আলাদা করে সাউন্ড কার্ড লাগাইতে হয় না। সাউন্ড কার্ডের মাধ্যমেই মাল্টিমিডিয়া পূর্ণতা পায়। গান শোনা, চলচ্চিত্র উপভোগ করা ছাড়াও সব গেমস আমরা শব্দ উপভোগ করি সাউন্ড কার্ডের মাধ্যমে, সাউন্ড কার্ডের কারণেই। তাহলে আমরা কি করতে পারি, যে গান শুনতে পারি কিসের মাধ্যমে, সাউন্ড কার্ডের মাধ্যমে। চলচ্চিত্র উপভোগ করা বলতে চলচ্চিত্রের সাউন্ড উপভোগ করি। চলচ্চিত্র যদি সাউন্ড না থাকে তাহলে তো দেখতে একদমই ভালো লাগবে না। তবে প্রফেশনাল কাজে ব্যবহৃত সাউন্ড কার্ড সাধারণত আলাদা করে মাদারবোর্ডে লাগাতে হবে। প্রফেশনাল বলতে এখানে আরো হাই কোয়ালিটির যদি তুমি চাও, তখন তোমাকে কি করতে হবে, এই যে এক্সট্রা নিতে হবে, কারণ বিল্ট ইন গুলা কি থাকে না, তেমন ভালো থাকে না। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই যে গ্রাফিক্স কার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যারা স্পেশালি গ্রাফিক্সে কাজ করে তাদের জন্য প্রয়োজন। প্লাস যদি তোমার কম্পিউটারে বা ল্যাপটপে এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তুমি আরো স্মুথলি কাজ করতে পারবা, যদিও বিল্ট ইন থাকে বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারে। তোমরা যখন কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করো তখন পর্দায় ছবি দেখেই নানা নির্দেশনা দিয়ে থাকো। এখন প্রশ্ন হলো, এই ছবি পর্দায় দেখা যায় কিভাবে? আসলে কাজটি করে গ্রাফিক্স কার্ড। এটিকে অনেক সময় ভিডিও কার্ড, ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স অ্যাডাপ্টার নামে ডাকা হয়। তো এই যে গ্রাফিক্স কার্ডের আরো নাম কি, এই যে ভিডিও কার্ড, গ্রাফিক্স কার্ডের একটা নাম ভিডিও কার্ড, আরেকটা হচ্ছে ডিসপ্লে কার্ড, আরেকটা হচ্ছে গ্রাফিক্স অ্যাডাপ্টার। মাদারবোর্ডে এই কার্ড লাগানোর জন্য আলাদা স্লট বা সকেট থাকে। বর্তমানে বেশিরভাগ মাদারবোর্ডে এই কার্ড সংযুক্ত অবস্থায়, যে আগে বলছে সংযুক্ত অবস্থায় থাকে, কিন্তু সংযুক্ত অবস্থায় যেটাই থাকে এটা কিন্তু তেমন পারফেক্ট না। আর অত্যাধুনিক প্রসেসর গুলোতে ভিডিও বা ডিসপ্লে চিপ সংযুক্ত থাকে, বা অন্য কথায় প্রসেসর গুলো কোনো কার্ড ছাড়াই আমাদের ছবি প্রদর্শন করতে পারে। সব গ্রাফিক্স কার্ডে আমাদের দ্বিমাত্রিক ছবি দেখাতে পারে। এই যে সব গ্রাফিক্স কার্ড আমাদের কি করতে পারে, দ্বিমাত্রিক অর্থাৎ টু ডি ছবি দেখাতে পারে। তবে বর্তমানে ত্রিমাত্রিক থ্রিডি ছবি দেখাতে সক্ষম গ্রাফিক্স কার্ডও পাওয়া যায়। ওই যে বর্তমানে তো আপডেট গ্রাফিক্স কার্ড গুলোতে কি ত্রিমাত্রিক ছবিও দেখাতে সক্ষম হয়। অবশ্য ত্রিমাত্রিক ছবি দেখতে হলে আমাদেরকে ত্রিমাত্রিক ছবি দেখাতে সক্ষম মনিটর প্রয়োজন হবে। অর্থাৎ যদি তুমি থ্রিডি ছবি দেখতে চাও তাহলে তোমাকে মনিটর কি করতে হবে, একটু ভালো হতে হবে। গ্রাফিক্স কার্ডের এই উন্নতির ফলে আজকের দিনে আমরা একেবারে জীবন্ত বাস্তব ছবি দেখতে পারছি। সাউন্ড কার্ডের মতো গ্রাফিক্স কার্ডেরও ইনপুট আউটপুট কানেক্টর রয়েছে। এছাড়াও গ্রাফিক্স কার্ড গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে, ফলে সহজে গেমস খেলার জন্য জয়স্টিক, এই যে গেমস খেলার জন্য কোনটি ব্যবহৃত হয়, জয়স্টিক বা অন্যান্য যন্ত্র সংযোগ দেওয়া সম্ভব হয়। এই যে একটা এখানে গ্রাফিক্স কার্ডের ছবি দেওয়া আছে। তারপর হচ্ছে টাচ স্ক্রিন। এই যে গ্রাফিক্স কার্ডও কি একই সাথে, গ্রাফিক্স কার্ডও কিন্তু এই যে ইনপুট এবং আউটপুট কানেক্টর থাকে। তারপর টাচ স্ক্রিন হচ্ছে আরেকটা ইনপুট এবং আউটপুট ডিভাইস। টাচ স্ক্রিন তো ওই যে কয়টা পাইলাম, তিনটা কিন্তু একসাথে পাইলাম। সাউন্ড কার্ড একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড ইনপুট এবং আউটপুট ডিভাইস, এবং টাচ স্ক্রিনও কি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। তোমরা নিশ্চয়ই স্মার্টফোন বা টাচ ফোন ব্যবহার করতে দেখেছো। এই ধরনের ফোনে আঙ্গুল স্পর্শ করে বিভিন্ন নির্দেশ দেওয়া হয় এবং ফলাফলও স্ক্রিনেই দেখা যায়। টাচ স্ক্রিন হলো এমন এক ধরনের ডিসপ্লে যা ব্যবহারকারীরা কাছ থেকে টাচ বা আঙ্গুলের স্পর্শ ইনপুট শনাক্ত করতে পারে এবং মনিটরের মতো স্ক্রিনে ফলাফল প্রদর্শন করতে পারে। এটি একটি ইনপুট ডিভাইস, টাচ বা স্পর্শ প্যানেল, এবং একটি আউটপুট ডিভাইস, ভিজুয়াল ডিসপ্লে, উভয় নিয়ে গঠিত। অর্থাৎ আগেই বলছি আমি, টাচ স্ক্রিন কি একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস, অর্থাৎ উভয় ডিভাইস। তো এই যে টাচ স্ক্রিনটা মনে রাখবা। টাচ স্ক্রিন সাধারণত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া যায়। তো কোথায় কোথায় পাওয়া যায়, বেশিরভাগ তো আমরা স্মার্টফোন, প্রায় সবাই এখন স্মার্টফোন ইউজ করে, আর স্মার্টফোন গুলো কি টাচ স্ক্রিন, টাচের মাধ্যমে কাজ করে। তারপর হচ্ছে ট্যাবলেট, ল্যাপটপ, এগুলোতে পাওয়া যায়। তারপর হচ্ছে এই যে দলগতের কাজের সমাধান চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমি দলগত কাজের সমাধান দিব না। তারপর হচ্ছে এই যে অ্যানালগ, এই যে নতুন শব্দগুলো আমরা ব্যাখ্যা করব। একটা হচ্ছে অ্যানালগ কি, অ্যামপ্লিফায়ার কি, অ্যাডাপ্টার কি, ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো নতুন শব্দগুলো আমরা ব্যাখ্যা করি। এই যে অ্যানালগ, অ্যানালগ বলতে পুরাতন যে ডিভাইস গুলা বা যন্ত্রপাতি যখন পুরাতন, যেমন ব্যবহার করতো তখন আর কি অ্যানালগ ছিল। এখন তো সব ডিজিটাল, এই যে 0 এবং 1 ব্যবহার করে। অ্যানালগ বলতে আমরা সংকেত বা ডাটা বোঝায়, যা সময় বা পরিমাণের সাথে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, এই যে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়। এই সংকেতগুলো সাধারণত ভৌত পরিমাণের কোনো শব্দ, তাপমাত্রা, চাপ সরাসরি প্রতিফলন। উদাহরণস্বরূপ একটি ঘড়ির কাঁটার নড়াচড়া বা একটি মাইক্রোফোনের শব্দের ঢেউ
অ্যানালগ সংকেতের, এই যে অ্যানালগ, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটালটা কি করে, এই যে ডিজিটালটা এইভাবে যায়, ডিজিটালটা এইভাবে যায়, অর্থাৎ কন্টিনিউয়াস না। এই যে এখানে এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান। আর ও কি করবে, কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি কি করবে, এই যে কন্টিনিউয়াসলি। তো এটা হচ্ছে অ্যানালগ। যদি এইভাবে কোনো সিগন্যাল দেখো, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর যদি এরকম ভাবে দেখো, তাহলে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তারপর হচ্ছে অ্যাম্প্লিফায়ার। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল বৈদ্যুতিক সংকেতকে শক্তিশালী করে বা বর্ধিত করে। যে অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার অনেকটা হচ্ছে এই যে রিপিটার মতো। রিপিটার তো চিনবা না, যে এটা আবার বলি, এই যে এটি একটি ইলেকট্রনিক ডিভাইস, এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল বৈদ্যুতিক সংকেতকে শক্তিশালী করে। দুর্বল বৈদ্যুতিক সংকেতকে শক্তিশালী করার কাজই হচ্ছে অ্যাম্প্লিফায়ার। এর ফলে সংকেতটি বেশি দূর পর্যন্ত যেতে পারে বা বৃহত্তর আউটপুট তৈরি করতে পারে। যেমন একটি ছোট অডিও সংকেতকে বড় শব্দে রূপান্তর করা স্পিকার, রেডিও বা হেডফোনে অ্যাম্প্লিফায়ার ব্যবহৃত হয়। যে স্পিকার, রেডিও ও হেডফোনে কি ব্যবহৃত হয়, এই যে অ্যাম্প্লিফায়ার ব্যবহৃত হয়। এগুলো কিন্তু মনে রাখবে, এমসিকিউর জন্য এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার তো আমরা সবাই দেখি, ল্যাপটপে আমরা অ্যাডাপ্টার ইউজ করি, চার্জের অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার হলো একটি ডিভাইস যা দুটি ভিন্ন ডিভাইস বা সিস্টেমকে একে অপরের সাথে সংযুক্ত করতে বা সামঞ্জস্য রাখতে করতে সাহায্য করে। এটি বিদ্যুৎ প্রবাহ, সরবরাহ, পথ পরিবর্তন এবং বিভিন্ন ধরনের সিগন্যালকে সামঞ্জস্যপূর্ণ করতে ব্যবহৃত হয়। ল্যাপটপের চার্জার বা একটি এসডি বা একটি এইচডিএমআই পোর্টের জন্য বিজিএ অ্যাডাপ্টারের উদাহরণ। এই যে এটাই বললাম, এইচডিএমআই। বর্তমানে তো আমরা ল্যাপটপকে স্ক্রিনে দেখানোর জন্য বা মনিটরে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করি, এইচডিএমআই কেবল ব্যবহার করি। বাট ওকে। তারপর হচ্ছে এই যে দ্বিমাত্রিক, অর্থাৎ টু ডাইমেনশন। এই যে টু ডাইমেনশন, ডিতে ডাইমেনশন, টু তো টু ডাইমেনশন। দ্বিমাত্রিক বলতে এমন কোনো বস্তু বা চিত্র বোঝায় যার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এই যে কি আছে, দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু কোনো গভীরতা নেই বা উচ্চতা নেই। কি আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু কোনো গভীরতা নেই। এগুলোকে সাধারণত একটি সমতল পৃষ্ঠে উপস্থাপন করা হয়। ছবি, মানচিত্র বা কার্টুন দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ। এই ছবি, মানচিত্র বা কার্টুন কি দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ। আর 3Dটা হচ্ছে কি, দৈর্ঘ্য প্রস্থ আছে, এই যে যার কি আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা আছে, বা উচ্চতা, তিনটি মাত্রায় আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি আছে, এটা হচ্ছে 3D। আর 2Dতে কি, দুইটা। 2Dতে কয়টা উপাদান, দুইটা, কি দৈর্ঘ্য প্রস্থ। 3D এর উপাদান কয়টা, তিনটা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এগুলো বাস্তব জগতের বস্তুর মতো ত্রিমাত্রিক স্থান দখল করে বা ত্রিমাত্রিক ভাবে দৃশ্যমান হয়। এটি ভাস্কর্য, ঘরের ভেতরের আসবাবপত্র বা ত্রিমাত্রিক প্রিন্টেড বস্তু ত্রিমাত্রিক উদাহরণ। ওকে। তারপর হচ্ছে পার্ট 16 এবং 17 নিয়ে আলোচনা করব। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তো এখন আরো কিছু আউটপুট ডিভাইস, যে মনিটর। মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। মনিটর মূলত একটি আউটপুট ডিভাইস। এখন এমন মনিটর পাওয়া যায় যা একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। তোমরা নিশ্চয়ই, যে তার মানে মনিটর কি একটি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুটো হিসেবে কাজ করে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে টাচ স্ক্রিনের মনিটর কথা বলা হচ্ছে। আজকাল টাচ স্ক্রিন স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ কিংবা সাধারণ মনিটরে সবখানেই পাওয়া যায়। তোমাদের অনেকেই হয়তো এর মধ্যে এসে ব্যবহার করে ফেলেছো। যারা যাদের বাসায় বড় ভাই, ব্রাদার্স বা আব্বু আছে যারা কম্পিউটার নিয়ে কাজ করে, তারা অবশ্যই এগুলা ব্যবহার করার কথা। বা অনেক সময় তো আমরা, আমাদের আত্মীয়রা আমাদেরকে উপহার হিসেবে দেয়, গিফট হিসেবে আমাদেরকে ল্যাপটপ বাইরে থেকে পাঠায়। তো এগুলাতে মোটামুটি হাই কোয়ালিটির জিনিসপত্র থাকে। তো এই টাচ স্ক্রিনটাও তো কি পাওয়া যায় বর্তমানে ওই ল্যাপটপ গুলোতে, যদি বাহির থেকে আসে আর কি। আমাদের বাসার টেলিভিশনের সাথে মনিটরের তেমন পার্থক্য নেই। নানা আকৃতির মনিটর পাওয়া যায়। মনিটরের কোণের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়। আগে সিআরটি, এই যে সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর সবাই ব্যবহার করতো। এখন পাতলা এলসিডি, এই যে এলসিডি। আগে ব্যবহার করতো কি সিআরটির ফুল পূর্ণরূপ হচ্ছে এই যে সিআরটি, এই যে ক্যাথোড রে টিউব। এই ধরনের মনিটর, যে টিভির মতো যে মনিটর গুলো, এইগুলাকে বোঝানো হয়েছে। এখন সবাই কি করে, এলইডি, লাইট ইমিটিং ডায়োড পর্দার মনিটর। এই যে এলইডি, লাইট ইমিটিং ডিওড মনিটর ব্যবহার করে। এগুলো হালকা পাতলা, দেখতে আকর্ষণীয় এবং বিদ্যুৎ খরচ সিআরটি মনিটরের তুলনায় অনেক কম। তো সিআরটি মনিটরের তুলনায় এটা কি, বিদ্যুৎ খরচ অনেক সেভ হয়। সিআরটির পূর্ণরূপ কি, ক্যাথোড রে টিউব। আর এলইডির পূর্ণরূপ হচ্ছে এই যে লাইট ইমিটিং ডায়োড। তারপর হচ্ছে প্রিন্টার। মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন হয় তা হচ্ছে প্রিন্টার। কম্পিউটার প্রসেসিং করার পর
এর আউটপুট কাগজে চাপানোর জন্য আমাদের প্রিন্টার ব্যবহার করতে হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিও আমরা প্রিন্টারে প্রিন্ট করতে থাকি। সাধারণত 3 ধরনের প্রিন্টার হয়। তো প্রিন্টার কত ধরনের? 3 ধরনের। প্রিন্টার কত ধরনের? প্রিন্টার হচ্ছে 3 ধরনের। প্রিন্টার কয় ধরনের? প্রিন্টার হচ্ছে 3 ধরনের। তো একটা হচ্ছে কি, এই যে একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আর একটা হচ্ছে ইঙ্কজেট ইঙ্কজেট প্রিন্টার, আর একটা হচ্ছে যে লেজার প্রিন্টার। তো বর্তমানে আমরা এই যে লেজার প্রিন্টারটাই বেশি ব্যবহার করে থাকি। আবার আর কি, আবার প্রথমটা কি বলা হয়েছে, ডট, এইগুলা তো ডট ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এগুলো একটু এটি প্রথম দিকের প্রিন্টার, ছাপার ব্যয় অনেক কম, সেজন্য এই প্রিন্টারটি এখনো অত্যন্ত জনপ্রিয়। তবে এটি দিয়ে নিখুঁত ছাপার কাজ করা যায় না, তাছাড়া এটি ছাপার গতির অনেক ধীর হচ্ছে। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার কি বলছে, নাম দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে সাথে লেজার সম্পর্ক রয়েছে। এই ধরনের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়। তো লেজার লেজার তো আমরা পড়ছি আগের ইয়েতে। লেজারের প্রিন্টার ছাপার গতি ও মান অত্যন্ত উন্নত ও নিখুঁত। সাধারণ ছাপা এবং ছবি প্রিন্ট উভয় ধরনের কাজে এটি অত্যন্ত জনপ্রিয়। এক সময় ব্যয়বহুল থাকলেও প্রযুক্তির উন্নয়নের কারণে এটি এখন অনেক ব্যয় সাশ্রয়ী। এছাড়া প্লটারও একটি ছাপার যন্ত্র। এই যে প্লটার, প্লটার কি একটি ছাপার যন্ত্র। প্লটার কি একটি ছাপার যন্ত্র। আর্কিটেকচারাল নকশা, মানচিত্র বা গ্রাফের নিখুঁত এবং অনেক বড় কাগজে প্রিন্ট করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। প্লটার কি ব্যবহৃত হয়? এই যে বড় কাগজ প্রিন্ট করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে হয়। এই যে বিভিন্ন নির্বাচনী পোস্টার বা ব্যানার যখন আমরা এই যে রাস্তাঘাটে দেখি টাঙানো থাকে, এটা কিন্তু এই যে লেজার দিয়ে বানানো হয়। তারপর হচ্ছে নতুন শব্দগুলো হচ্ছে আমরা সবসময় বিশ্লেষণ করে থাকি। এইটা তুমি কোথায় পাবা না, তো আমরা এখন নতুন শব্দগুলো বিশ্লেষণ করব। তো নতুন শব্দ এখানে কি ছিল? প্রথম নতুন শব্দ ছিল সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। এটি এক ধরনের ভ্যাকুয়াম টিউব ডিসপ্লে প্রযুক্তি, যেখানে একটি ইলেকট্রন গান থেকে নির্গত ইলেকট্রন রশ্মি একটি ফসফর প্রলিপ্ত পর্দায় আঘাত করে ছবি তৈরি করে। পুরনো টেলিভিশন এবং কম্পিউটার মনিটরে এটি ব্যবহৃত হতো। সিআরটি ডিসপ্লেগুলো সাধারণত বড়, ভারী এবং বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তবে ভালো কালার কন্ট্রাস্ট এবং দ্রুত রেসপন্স টাইম দিতে পারত। তো এখন এগুলো আমরা ইউজ করি না, কারণ সবাই একটু স্মার্ট বা আধুনিক হওয়ার জন্য বা যুগের সাথে তাল মিশানোর জন্য আমরা কি করি, এই যে এলসিডি মনিটরটা ইউজ করি। তারপর হচ্ছে এলসিডি, এই যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি আর একটা হচ্ছে এলইডি। ওকে, দেখি আগে। তো এলসিডিটা কি? এলসিডির পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল বা ক্রিস্টাল ডিসপ্লে। এই প্রযুক্তি তরল স্ফটিকে আলোক পরিবর্তনশীল বৈশিষ্ট্য ব্যবহার করে ছবি তৈরি করে। একটি ব্যাকলাইট থেকে আসা আলো তরল স্ফটিকের মধ্য দিয়ে নিয়ন্ত্রিতভাবে পাস করিয়ে পিক্সেল তৈরি হয়। এই যে পিক্সেল বলতে এই যে প্রতিটা এই যে অনেকগুলো ডটের সমন্বয়ে আমাদের এই সামনে কি যে ডিসপ্লে দেখতে পাইতেছো, এই ডিসপ্লে কিন্তু সবগুলো এই যে ডট দিয়ে তৈরি। তো এই যে ডট গুলোকে কি বলা হয়? পিক্সেল বলা হয়। এই যে মনে করে আমার এই যে এখানে আমি লিখতে পাইতেছি, এই যে এখানে কিন্তু একটা পিক্সেল, এই সবগুলো কি পিক্সেল। এই যে এখানে কি আছে? পিক্সেল। এই সম্পূর্ণ ডিসপ্লেটাই কি পিক্সেল দ্বারা গঠিত। অনেকগুলো পিক্সেল নিয়ে এই ডিসপ্লেটা গঠিত হয়েছে। সিআরটি এর তুলনায় এটি পাতলা, হালকা এবং কম বিদ্যুৎ ব্যবহার হয়। ল্যাপটপ, মোবাইল ফোন এবং ফ্ল্যাট প্যানেল টিভিতে এলসিডি ব্যাপক প্রচলিত। এলসিডি, লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে। তারপর হচ্ছে কি, এই যে এলইডি। এর পূর্বরূপ হচ্ছে লাইট ইমিটিং ডিওড। সরাসরি এলইডি ডিসপ্লে বলতে বোঝানো হয় সেই সব ডিসপ্লে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি নিজেই আলো নির্গত করে ছবি তৈরি করে। এগুলো সাধারণত বড় আউটডোর ডিসপ্লে বা বিলবোর্ডে ব্যবহৃত হয়। এই যে বিলবোর্ড বা আউটডোর ডিসপ্লেতে কি ব্যবহৃত হয়? এলইডি ব্যবহৃত হয়। যে রাস্তাঘাটে যে আমরা ভিডিও বিজ্ঞাপন দেখতে পাই, এগুলাতে কি ব্যবহৃত হয়? এলইডি ব্যবহৃত হয়। তবে বর্তমানে বাজারে প্রচলিত এলইডি টিভি আসলে এলইডি ব্যাকলিট এলসিডি। এর মানে হলো এই টিভিতে ছবি তৈরির মূল প্রযুক্তি এলসিডি, তবে ব্যাকলাইট হিসেবে ফ্লোরোসেন্ট ল্যাম্পের বদলে এলইডি ব্যবহার করা হয়। এর ফলে ডিসপ্লে আরো পাতলা, উজ্জ্বল এবং শক্তি সাশ্রয়ী হয় এবং কালার ও কন্ট্রাস্টের মান উন্নত হয়। তারপর হচ্ছে আর্কিটেকচারাল নকশা বা ডিজাইন। এটি হলো ভবন এবং অন্যান্য অবকাঠামোগত স্থাপনার ডিজাইন ও নির্মাণের শিল্প ও কৌশল। তো আর্কিটেকচারাল নকশা কিসের জন্য? ভবন ও অন্যান্য কাঠামো স্থাপনার ডিজাইন। এই নকশার সময় একটি ভবনের নান্দনিকতা, কার্যকারিতা, স্থায়িত্ব এবং এর সাংস্কৃতিক ও পরিবেশগত প্রভাব বিবেচনা করা হয়। স্থপতিরা তাদের সৃজনশীলতা এবং
প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করে এমন নকশা তৈরি করে যা দেখতে সুন্দর হয়, ব্যবহারের উপযোগী হয় এবং মানুষের চাহিদা পূরণ করে। তারপর হচ্ছে এই যে পার্ট 18, এটা হচ্ছে সর্বশেষ পার্ট। এই পার্ট 18 মাধ্যমে আমরা আমাদের আজকের এই তৃতীয় পর্ব শেষ করব। পার্ট 18 হচ্ছে আউটপুট ডিভাইস। তো প্রথমে স্পিকার সম্পর্কে তো আমরা সবাই জানি। তোমরা সবাই নিশ্চয়ই গান শুনতে পছন্দ করো। গান শোনার যন্ত্রগুলোর সাথে যা অবশ্যই সংযুক্ত থাকে তা হলো স্পিকার। স্পিকার আমাদের অনেক শব্দ শুনতে শোনাতে পারে। এটি একটি আউটপুট ডিভাইস, এটি একটি আউটপুট মাল্টিমিডিয়া কম্পিউটার অত্যাবশ্যকীয় যন্ত্র হলো স্পিকার। স্পিকারের কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থায় থাকতে পারে, আবার বাইরেও লাগানো যায়। ভালো মানের শব্দ পেতে হলে আমাদেরকে ভালো স্পিকার ব্যবহার করতে হবে। সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দে রূপান্তরিত করার কাজ হচ্ছে স্পিকার। স্পিকারের কাজ কি? এই যে স্পিকার হচ্ছে সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য তরঙ্গে শব্দ তরঙ্গে রূপান্তরিত করার কাজকে করে স্পিকার করে থাকে। তারপর হচ্ছে হেডফোন। এই যে হেডফোন তো তোমরা সবাই জানো। তারপর হচ্ছে হেডফোনটা একটু পরে নিবা। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই যে এখন আমরা তো অনলাইনে বা আমাদের ক্লাসগুলো যারা একটু উন্নত মানের স্কুলে পড়াশোনা করো তারা কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করে থাকো। মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। এর সাহায্যে কম্পিউটার অন্যান্য ভিডিও উৎস থেকে নেওয়া ডাটা ইমেজে রূপান্তর করা যায়। এই ইমেজ লেন্স পদ্ধতির মাধ্যমে বহুগুণে বিবর্ধিত করে দূরবর্তী দেয়াল বা স্ক্রিনে ফেলে উজ্জ্বল ইমেজ তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর। আধুনিক প্রজেক্টরগুলো ত্রিমাত্রিক ইমেজ তৈরি করতে সক্ষম। তো আধুনিক প্রজেক্টর বা মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো কি ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করতে সক্ষম। মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহৃত। মাল্টিমিডিয়া প্রজেক্টর সাধারণত কিসের কাজে ব্যবহৃত হয়? প্রেজেন্টেশন কাজে ব্যবহৃত। তোমাদের মনে হয় আইসিটি ল্যাব থাকার কথা। যদি আইসিটি ল্যাব থাকে তাহলে কিন্তু টিচার তারা কি করে আইসিটি ল্যাবে কি করে এই যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য মাল্টিমিডিয়া ইউজ করে থাকে। এগুলো স্টল স্টলাইজ স্টলাই প্রজেক্টর এবং ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ। এটি ডিজিটাল ইমেজকে যে কোনো সমতলে, যেমন দেয়াল বা ডেস্কের উপর বড় করে ফেলতে সক্ষম হয়। এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটার মাধ্যমে কি করা হয়, এখান থেকে কি একটা আলো বের হবে, লাইট বের হবে। এই আলোটা কি করবে, দেয়ালে দেখাবে। তারপর তোমরা বা আমরা কি করতে পারি, আমরা পিকচার বা প্রেজেন্টেশন দেখতে পারি আমাদের টিচারের। তারপর এই যে নতুন শব্দগুলো আমরা পড়বো। নতুন শব্দ তরঙ্গ, ব্লুটুথ, ওয়াইফাই, লুমেন্স, এলসিডি আগেই পড়ছি, তাও আবার পড়বো, সমস্যা নেই। বারবার পড়লে কি হবে, আমাদের ধারণা ক্লিয়ার হবে। শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ। শব্দ এক প্রকার শক্তি যা তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ যা মাধ্যমের কণাগুলোর সংকোচন ও প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। শব্দের উৎস বা শ্রোতার মাঝে একটি ঝড়ো মাধ্যম থাকা আবশ্যক। তারপর হচ্ছে ব্লুটুথ। এটি একটি স্বল্প পাল্লার ওয়্যারলেস প্রোটোকল। কোন ধরনের প্রোটোকল? ওয়্যারলেস প্রোটোকল, যা কাছাকাছি থাকা ডিভাইসগুলোর, যেমন মোবাইল ফোন, হেডফোন এবং স্পিকার কাছাকাছি। এই যে এটা কিন্তু কাছাকাছি থাকতে হবে। ওকে, তো কতটুকু কাছাকাছি? মধ্যে তারবিহীন ডেটা আদান প্রদান করতে হবে। তারবিহীন ডেটা আদান প্রদান করতে আমরা কাছাকাছি যদি আমরা কোনো ডাটা আদান প্রদান করতে যাই এবং তারবিহীন, তাহলে আমরা কি ইউজ করি? ব্লুটুথ ইউজ করি। তো কাছাকাছি বলতে কতটুকু বুঝাইছে? এটি সাধারণত 2.4 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে এবং প্রায় 10 মিটার দূরত্বের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তো এই যে কাজ করে কত ফ্রিকোয়েন্সিতে? গিগাহার্টজ, 2.4 গিগাহার্টজে, এবং প্রায় 10 মিটার দূরত্বের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। 10 মিটার দূরে যদি চলে যায় তাহলে ও কি করতে পারবে? ও ধীরে ধীরে কানেকশন বিচ্ছিন্ন হতে থাকবে এবং সর্বশেষ কি হবে? কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে ওয়াইফাই, এটা হচ্ছে একটি ওয়্যারলেস ডাটা আদান প্রদানের মাধ্যম। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এই যে এটার পূর্ণরূপ মনে রাখবা, ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। এটি একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা কম্পিউটার, স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ডিভাইসগুলোকে তারবিহীনভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয়। ওয়াইফাই রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি ব্যবহার করে বাতাসের মাধ্যমে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারে। যে কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে তারবিহীন, ঠিক আছে, কিন্তু এটা কি বাতাসের মাধ্যমে ডাটা আদান প্রদান করে। তারপর হচ্ছে লুমেন্স। তারপর হচ্ছে কি এই যে লুমেন্স, লুমেন হলো আলোক ফ্লাক্সের এসআই একক, যা কোনো আলোক উৎস থেকে নির্গত দৃশ্যমান আলোর মোট পরিমাপ করতে ব্যবহৃত হয়। সহজ কথায়, একটি বাতি কতটা উজ্জ্বল আলো দিচ্ছে তা লুমেন্স দ্বারা পরিমাপ করা হয়। এই যে লুমেন্সটা কত অনেক অনেক ইম্পর্টেন্ট। একটি বাতি কতটা উজ্জ্বল আলো দিচ্ছে তা লুমেন্স দ্বারা পরিমাপ করা হয়। উচ্চতর লুমেন রেটিং মানে
বাতিটি বেশি উজ্জ্বল। তো এই তো ছিল পার্ট 18 নিয়ে আজকে আলোচনা। তো এই তো দ্বিতীয় পর্ব ছিল আমাদের আলোচনা আহ, আজকের জন্য। তো আগামী পর্বে আমরা এই যে নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটা ভিডিও দিব, যেটা হবে থার্ড পর্ব। সো তোমরা তৃতীয় পর্ব দেখার তোমাদেরকে তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাই। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে স্কিল হাট বাংলাদেশের সাথে থাকবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।